নমস্কার, আইনি কথা এই বিশেষ আইনি অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো জানেন যে এই অনুষ্ঠানটিতে আমরা আইন জগতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়মিতভাবে আপনাদের কাছে পেশ করে থাকি। কখন কোথায় কোন নতুন আইন এলো, অথবা কখনই বা কোন পুরনো আইনে নতুন সংযোজন, পরিবর্ধন, পরিমার্জন এলো, আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে বিশদে কিন্তু সহজ সরল স্বচ্ছ করে আপনাদের কাছে পেশ করবার চেষ্টা করি। গত কয়েকদিন আগে 3টি বড় আইনের পরিবর্তন ঘটেছে, আর তার পরিবর্তনের পরে বেশ কিছু প্রশ্ন আমাদের সাধারণ মানুষের মনে জেগে উঠেছে যে নতুন আইনে পুরনো আইনের কোন কোন বিষয় থাকলো বা কোন কোন বিষয় থাকলো না। তার মধ্যে একটা বিষয় নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন সাধারণ মানুষ, আপনাদের মনে প্রশ্ন জাগে যে আমরা অভিযোগ থানায় গিয়ে কি করে করব, যাকে বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর। এফআইআর থানায় কিভাবে করব, থানা কি এফআইআর নিতে বাধ্য, যদি থানা এফআইআর না নেয় তাহলে আমরা কোথায় যাব? এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশিরভাগ সময়। যখনই আমরা বিপদে পড়ি আমরা তো থানার কথাই মনে করি যে আমরা দৌড়ে থানায় যাব, কিন্তু সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করেন থানায় গেলে থানা আমার অভিযোগটা নেবে তো। কাজেই আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এফআইআর, তদন্ত ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা। অর্থাৎ শুধু এফআইআর নয়, এফআইআরের সঙ্গে তদন্ত এই বিষয়টাও কিন্তু অত্যন্ত জড়িয়ে রয়েছে, মাফ করবেন। এবং তদন্ত কিভাবে এগোয়, পুলিশ তদন্ত কিভাবে করতে পারে, তদন্তের প্রয়োজনে পুলিশ কি আমার বাড়িতে আসতে পারে, এলে কখন তারা আসবে, এরকমই বিভিন্ন প্রশ্ন আমাদের মনে কিন্তু আসে। কাজেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে। আর আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ। উপস্থিত রয়েছেন মাননীয় অবসরপ্রাপ্ত বিচারক শ্রী শান্তনু গাঙ্গুলি, নমস্কার, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী অচিন জানা। আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা জানেন ফোন নম্বরগুলি খোলা রয়েছে আপনাদের জন্য, আপনারা সরাসরি ফোন করতে পারেন। কিন্তু যে কথা আমি রোজ বলি বা আমার প্রতিটা অনুষ্ঠানে বলি, আজকেও বলবো যে প্রশ্ন হতে হবে মূল, সংক্ষিপ্ত এবং অবিতর্কিত। বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কোনো প্রশ্ন কিন্তু আমরা উত্তর দেবার জন্য নিতেই পারবো না। মনে রাখবেন, একজন মাননীয় অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন বিশিষ্ট আইনজীবী আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আরও একটা ঘোষণা, প্রত্যেক অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠানটিও ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হয়ে চলেছে। আপনারা এখনও সরাসরি দেখতে পারেন, অথবা পরে সময় করে এই অতীব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি কিন্তু দেখে নিতে পারেন। আসুন এবার সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করি। আমি প্রথমে আপনার কাছে আসি মিস্টার জানা, যে আমরা তো এফআইআর, তদন্ত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, তো ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস সাধারণত কত ধরনের হয়? দেখুন, ফৌজদারি মামলা প্রধানত দুরকমভাবেই হয়। একটা হচ্ছে প্রাইভেট কমপ্লেন্টের মাধ্যমে, আর একটা হয় স্টেট কেস, যেগুলো এফআইআর দিয়ে শুরু হয়, যেখানে কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে। তো প্রধানত এই দুটোই। এবং প্রাইভেট কমপ্লেন্টের যে কেসগুলো হচ্ছে সেগুলোতে দুজন ব্যক্তি মধ্যেই মেনলি এই আইনি বিচার ব্যবস্থাটা সীমাবদ্ধ থাকে। আর যখন স্টেট কেস যেটা হবে সেখানে কিন্তু তখনই একমাত্র যে সরকারি অনুসন্ধান একজন যে এজেন্সি থাকবে তার মাধ্যমে দিয়ে সেই অভিযোগের অনুসন্ধান হবে এবং তারপর তার চার্জশিট সাবমিট হবে এবং সেখান থেকে ট্রায়াল হবে। আমি আরেকটু বুঝে নিই আপনার কাছ থেকে। আপনি বলছেন
স্টেট কেস, এই স্টেট কেস মানে কি? অর্থাৎ আমি কারো বিরুদ্ধে যদি অভিযোগ করতে যাই থানায়, থানা যদি অবস্থার গুরুত্ব বুঝে একটি অভিযোগ নেন, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যদি তারা গ্রহণ করেন, তাহলে কি সরকারের ওপর দায়িত্ব বর্তায় ওই ঘটনাটির সত্যাসত্য বিচার করে ওই ঘটনাটির তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া? হ্যাঁ, স্টেট কেসের যেটা হচ্ছে, যেখানে কিনা কোনো একজন ব্যক্তি তার কোনো অভিযোগ নিয়ে একটা কগনিজেবল অফেন্স যেখানে ট্রান্সফার করছে, যেটা দেখাচ্ছে সেরকম কোনো জিনিস নিয়ে যদি অভিযোগপত্র থাকে, তাহলে পুলিশ কিন্তু এফআইআর নেবে। এবার পুলিশ এফআইআর নিতে বাধ্য, কিন্তু এখন বর্তমানে যে আইনটি এসছে সেইখানে একটি নতুন সংযোজন এসছে, যে সংযোজনের মাধ্যমে কিন্তু পুলিশের হাতে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, খুব সাধারণভাবে বললে সেটা হলো যে পুলিশ কিন্তু দেখতে পারে যে সেই ঘটনাটার সম্বন্ধে কি ব্যাপারটা ঘটেছে। তো এইটা কিন্তু আগে কিন্তু ছিল না। এটা আগে পুলিশের এফআইআর নেবার আগে, আর এফআইআরকে যদি অভিযোগ করতে গেছেন সেই সময় অভিযোগপত্র রুজু না করে কোনো কিছু করার অধিকার ছিল না। কিন্তু এখন কিন্তু বর্তমান আইনে পুলিশের হাতে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যাতে অন্তত সে দেখে নিতে পারে প্রাথমিকভাবে যে কোনো রকম কোনো কিছু ঘটছে কিনা। এই ধরনের অর্থাৎ একটা কথা আপনি বললেন সৃজানা, যে পুলিশ কিন্তু এফআইআর নিতে বাধ্য, অর্থাৎ যদি তার মধ্যে এফআইআর নেবার উপকরণ থাকে, যেটা আপনি একটা শব্দ ব্যবহার করেছেন কগনিজেবল অফেন্স, আমি বাংলায় এভাবে বলতে পারি পুলিশ ধর্তব্য উপকরণ থাকে, মানে পুলিশ নিজে থেকে কেস চালু করে কাউকে ধরতে যাবে, অথবা যদি পুলিশ ধর্তব্য, পুলিশ নিজে থেকে কেস চালু করবার উপকরণ তার মধ্যে থাকে, তাহলে কিন্তু পুলিশ এফআইআর নেবে। অনেক সময় এই অভিযোগ ওঠে যে পুলিশ এফআইআর নিচ্ছে না। আমি আপনার কাছে আসি, একটা ছোট্ট যে সংযোজনের আছে সেখানে হচ্ছে আমার বলার মধ্যে এটাও রয়েছে যে কি অফেন্স, যে অফেন্সের সাজা কিন্তু 3 থেকে 7 বছরের মধ্যে, সেই অফেন্সের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি এনকোয়ারির প্রভিশনটা হয়েছে। যদি 7 বছরের বেশি সেখানে কিন্তু না, সেখানে অর্থাৎ আর একটা গুরুত্বপূর্ণ কথা উনি বললেন, এবং সেই এনকোয়ারিটা 14 দিনের মধ্যে শেষ করতে হবে নতুন আইনে। অর্থাৎ আমরা যখন ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করতাম এতদিন, এখন তো আমরা আলোচনা করছি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 নিয়ে, এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা জানেন যে এই অনুষ্ঠানে, আমাদের এই আইনি কথা অনুষ্ঠানে আমরা কিন্তু 3টে বড় আইন নিয়ে বিশদে আলোচনা করেছি। যাই হোক, তো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নিয়ে আলোচনা আমরা একবার করেছি, তবু সৃজানা কিন্তু বলছেন যে নতুন আইনে একটা বিধান এসেছে, যদি কোনো অভিযোগকর্তা অভিযোগ করতে যান থানা এবং পুলিশ কর্তারা দেখেন যে তার মধ্যে যে উপকরণ রয়েছে সেখানে 3 থেকে 7 বছরের সাজা হতে পারে এমন অভিযোগ রয়েছে, তাহলে কিন্তু তারা একটা, আমি কি এটাকে ইনিশিয়াল ইনভেস্টিগেশন বা একটা প্রাথমিক তদন্ত বলতে পারি? এটাকে ঠিক ইনভেস্টিগেশন বলা হয় না, কারণ ইনভেস্টিগেশন হলেই সেখানে এভিডেন্স কালেকশনের জায়গা থাকে। তাহলে প্রাথমিক একটা সন্ধান করে নিতে পারে, প্রাথমিক সন্ধান করে নিতে পারে। আমি আপনার কাছে আসি মাননীয় শ্রী গাঙ্গুলি, যে খানিকটা আমরা বুঝতে পারলাম যে পুলিশ এফআইআর নিতে বাধ্য যদি 3 থেকে 7 বছরের মধ্যে উপকরণ, অভিযোগের সাজা হতে পারে এমন উপকরণ থাকে, তাহলে একটা প্রাথমিক সন্ধান তারা করতে পারে। আমি আপনার কাছে আসছি, তাহলে এফআইআরটা কি, বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলতে কি আমরা বুঝবো, কখন এফআইআর আমি করতে পারবো? যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, মানে এবং সেই ক্রিমিনাল অফেন্সটা যদি মানে তার গুরুত্বটা যদি মানে কগনিজেবল কেসের মতো হয়, তাহলে তখন ওটাকে আমরা এফআইআর মনে করতে পারি। বিইং দ্য হয় ইনফরমেন্ট হতে পারি, বা আমি যদি ভিকটিম হই তখন আমি এফআইআর করতে পারি না। যদি আপনি ভিকটিম হন, অর্থাৎ কোনো ঘটনার ভিকটিম যদি আপনি হন, যদি আমি নিজেকে মনে করি যে আমি কোনো ঘটনার নির্যাতিত বা নির্যাতিতা, তাহলে আমি থানায় গিয়ে একটা রিটেন লিখে কমপ্লেন করতে পারি। আপনার কাছে আমার প্রশ্ন, কারণ সাধারণ মানুষ আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং তারা বুঝবার চেষ্টা করছেন, এটা আমি জানি, যে তাহলে কি তারা লিখে নিয়ে যাবেন এবং একটা কপি জমা দেবেন আর একটা কপি নিয়ে আসবেন? হ্যাঁ, এইবার কি লিখে নিয়ে যাবেন, বেসিক কতগুলো, এটা অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে, কি লিখে নিয়ে যাবেন। যদি তার নোটিশে থাকে, তার নলেজে থাকে যে ওই অফেন্সটা কে করেছে, তাহলে তার নাম, যিনি ভিকটিম হয়ে গেলেন, নির্যাতিতা হয়ে গেলেন, তার নাম এবং ডিটেলস, এবং ঘটনার তারিখ, ঘটনার সময় এবং ঘটনার স্থান একটু ইন ডিটেলে ওটা নিয়ে দিতে হবে।
এবং এফআইআর যদি লজ হয়ে যায় তখন তিনি একটি কপি ফ্রি অফ কস্ট পাবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য আমরা জানলাম যে এফআইআর যদি হয়ে যায় মানে রুজু হয়ে যায় তাহলে কিন্তু নির্যাতিত বা নির্যাতিতা ভিকটিম তিনিও কিন্তু একটা কপি পাবেন। এতদিন ধরে আমরা প্রচুর প্রশ্ন শুনেছি সাধারণ মানুষের যে আমি অভিযোগ করলাম আর আমাকে কিন্তু কোনো কপি দেওয়া হয় না। যদিও আমাদের এটা মাননীয় বিচারক আপনি নিশ্চয়ই একমত হবেন যে একটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে একটা কপি আপনারা জমা দেবেন আর একটা কপিতে সিল মেরে নিয়ে আসবেন। একজন দর্শক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, শুনে নিয়ে ওনার প্রশ্ন কি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে অসিত মন্ডল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একবার আর্থিক প্রতারণার শিকার হয়ে আমি আমার থানায় একটা অভিযোগ জানাতে গেছিলাম। তা ওনারা সমস্ত কিছু শুনে বললেন যে এটা তো এখানে হবে না। উনি এসপি অফিসের ঠিকানা দিলেন যে ওখানে আমাদের সাইবার সেল আছে, এটা সাইবার ক্রাইমের আওতায় পড়ে, আপনাকে অভিযোগটা ওখানে জানাতে হবে। তো এইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে এই ধরনের অভিযোগগুলো কি থানা সরাসরি নিতে পারে না? থানা অভিযোগটা নিয়ে ওনারা এবারে সেটা কোথায় পাঠালে হবে, কিভাবে কি করতে হবে সেটা যদি করেন তাহলে আমাদের এই সাধারণ নাগরিকদের আরেকটু সুবিধা হয়। কারণ এসপির অফিসটা অনেকটা দূরে, আমাকে একটু হ্যারাসমেন্ট একটু হতে হয় আর। ধন্যবাদ আপনাকে। সৃজানা, ধরা যাক কেউ অভিযোগ নিয়ে গেলেন থানায়, থানা সেটা পড়ে বললেন এখানে হবে না, আপনি অমুক অফিসে যান, সেখানে গিয়ে দিন, অথবা তারা নিতে চাইলেন না। এই অভিযোগ কিন্তু ভুরি ভুরি আসে। নতুন আইনে এই ধরনের কথা বলবার স্কোপ থানার তরফে কতটা রয়েছে? দেখুন, এই অভিযোগ কিন্তু আজকের নয়, যেটা আপনিও যেটা জানেন বহুদিনের অভিযোগ। যে কোনো ঘটনা একটা জায়গায় ঘটেছে এবং সেখানে গিয়েই যিনি কিনা পীড়িত ব্যক্তি বা অভিযোগকারী, সেখানে গিয়েই তিনি অভিযোগটা করতে গেলেন, কিন্তু পুলিশ থানা বলছে না এটা তো আমার জুরিসডিকশনে নয়, আমি এখানে নেব না, তো আপনি ওই থানায় গিয়ে করুন। এই সমস্যাটা কিন্তু ছিল। এই সমস্যাটা থেকে উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু এই নতুন আইনে যে প্রভিশনটা এসে সেটা 0 FIR-এর একটা প্রভিশন কিন্তু আনা হয়েছে। সেইখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো স্পেসিফিক জুরিসডিকশনের কেস যদি সেখান থেকে না হয়ে থাকে তাহলেও কিন্তু পুলিশ থানাকে যে থানাতে গিয়ে অভিযোগটা উনি করছেন তাকে কিন্তু ওটা নিতে হবে, নিয়ে সেখানে একটা 0 নাম্বারের FIR রেজিস্টার করে তারপর সেটাকে সংশ্লিষ্ট যে থানার আন্ডারে হবে সেই থানাটাকে উনারা পাঠিয়ে দেবেন। তারপর যে থানা সেই অভিযোগপত্রটি নেবেন তিনি তার থানার নাম্বারের একটা নাম্বার দিয়ে তারপর অভিযোগটি সেটা নিয়ে তদন্ত করবেন। একটা কথা জেনে রাখা প্রয়োজন যে থানা কিন্তু কোনো মতেই ফেরাতে পারবে না। তারা কিন্তু যেখানেই FIR তিনি করুন না কেন, করতে যান না কেন, FIR গ্রহণ করতে থানা বাধ্য। এবং অনেক সময় এরকম অভিযোগও ওঠে যে জুরিসডিকশন নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয় এবং তারপর থানা নেয় না। এখানে মাননীয় সৃজানা যেরকম বললেন যে নিতে তারা বাধ্য, এটাকে বলা হচ্ছে 0 FIR। যদি নির্দিষ্ট জুরিসডিকশনে না হয় তা সত্ত্বেও কিন্তু তাকে নিয়ে পাঠিয়ে দিতে হবে যে জুরিসডিকশনে। আর আপনি একটা কথা বললেন যে এসপি অফিসে যেতে বলেছে। দেখুন, মহামান্য হাইকোর্টও কিন্তু এ ব্যাপারে খুব কড়া। তারা কিন্তু বলেছেন যে থানায় যখন অভিযোগ জানানো হচ্ছে থানা সেটা নেবে, নিয়ে থানা পাঠিয়ে দেবে প্রয়োজন এসপির অফিসে। অর্থাৎ পুলিশ দপ্তরে চিঠিটা পৌঁছানো বা অভিযোগটা পৌঁছানো বড় কথা। এবার সেটা এসপির অফিসে যাবে কি অন্য কারো অফিসে যাবে এটা তো সাধারণ মানুষের বোঝার কথা নয়। তবে আমি একটা কথা বলি ওনাদের মতামত নিয়ে, যদি থানা না নিতে চায় আপনার আজকাল সকলের বাড়িতে ইমেল রয়েছে, ইমেল করে দিতে পারেন বা চিঠি পাঠাতে পারেন। FIR বলে একটা চালু হয়েছে, আমরা পরে সেটা শুনবো। কিন্তু এর মধ্যে একজন দর্শক শ্রোতা অপেক্ষা করছেন, একটু শুনে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি চন্দন ব্যানার্জি আলমবাজার থেকে বলছিলাম। হ্যাঁ চন্দনবাবু বলুন। উপস্থিত যারা রয়েছেন প্যানেলে তাদের আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমি মাননীয় মিস্টার জানাকে খুব একটা বুনিয়াদি ছোট্ট প্রশ্ন, যেটা আমাদের মনে সাধারণত বুঝতে পারি না, এটা প্রশ্নটা করছি, বুনিয়াদি বেসিক প্রশ্ন, যে স্যার এই যে জেনারেল ডায়েরি আর FIR এই দুটো জিনিসটা কিন্তু আমার জানার দরকার আছে প্রথমেই। হ্যাঁ, হোয়াট ইজ জেনারেল ডায়েরি, হোয়াট ইজ FIR, এর দুটো তুলনামূলক বিশ্লেষণ এবং এর গুরুত্ব সম্বন্ধে যদি আলোচনা করেন সাধারণ পাবলিক হিসেবে আমাদের খুব উপকার হয় স্যার, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ চন্দনবাবু, আপনি শুনুন, আপনার প্রশ্নের উত্তর সৃজানা দেবেন। তার আগে আমার একটা বিশেষ প্রশ্ন রয়েছে মাননীয় শ্রী গাঙ্গুলির কাছে।
দেখুন, আমাদের এই প্রশ্ন, আমাদের এই অনুষ্ঠানে তো বিভিন্ন মানুষ ফোন করছেন, সাধারণ মানুষদের জন্য এই অনুষ্ঠান। কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো মাননীয় শ্রী গাঙ্গুলি, যে কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পেতে পারেন? মনে রাখতে হবে আমাদের এই অনুষ্ঠানের শিরোনামও কিন্তু তাই, এফআইআর তদন্ত ও আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা। তো এটা জানা প্রয়োজন যে কারা কারা একেবারে নিখরচায়, এই যে ধরুন এফআইআর করতে আসছেন সাধারণ মানুষ অনেক সময় জানেন না কোথায় তারা গেলে নিখরচায় পরামর্শ পাবেন, কোথায় গেলে নিখরচায় মামলা করাতে পারবেন। আপনার কাছে প্রথম প্রশ্ন যে কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পাবেন? মহিলা, শিশু, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব এবং যে সমস্ত আসামিরা কাস্টডিতে রয়েছেন দীর্ঘকাল ধরে, তাদের আইনজীবী প্রোভাইড করার ক্ষমতা নেই, তারা কিন্তু নিখরচায় পাবেন। আসুন এবার আমরা একবার পর্দায় দেখে নিই কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পাবেন এবং কোথায় গেলে তারা নিখরচায় আইনি পরিষেবা পাবেন। আসুন দেখি। ন্যায় বিচার সবার জন্য। বিনা খরচে কারা আইনি সাহায্য পাবেন? মহিলা বা শিশু, তপশিলি জাতি বা তপশিলি উপজাতির সদস্য, কোনো শিল্প শ্রমিক, মানুষ নিয়ে অবৈধ কারবারের শিকার অথবা সংবিধানের 23(1) ধারায় বর্ণিত বেগার, মানসিক দিক থেকে অসুস্থ বা শারীরিক বা অন্যভাবে প্রতিবন্ধী, কোনো ব্যাপক দুর্বিপাক, জাতিগত হিংস্রতা, জাতপাত ঘটিত বর্বরতা, ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, শিল্পক্ষেত্রে বিপর্যয়ের শিকার, কোনো রক্ষণমূলক আবাস, সংশোধনাগারে হেফাজতে আছেন এমন ব্যক্তি যার বার্ষিক আয় সুপ্রিম কোর্ট বাদে অন্য কোনো আদালতে মামলার ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম এবং সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে 5 লক্ষ টাকার কম। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নগর দেওয়ানি আদালত ভবন, দ্বিতল, 2 ও 3 কিরণ শঙ্কর রায় রোড, কলকাতা 7,01,000। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দূরভাষ 033-2248-3892, ফ্যাক্স 033-2248-4235, ইমেল wbstatelegal@gmail.com, ওয়েবসাইট www.wnslas.org। কলিকাতা উচ্চ ন্যায়ালয় আইনি পরিষেবা সংস্থা, সেন্টিনারি বিল্ডিং, প্রথম তলা, কলিকাতা উচ্চ ন্যায়ালয়, দূরভাষ 033-2243-8195। ন্যায় বিচার সবার জন্য। শ্রীজানা, চন্দনবাবুর প্রশ্ন হলো জেনারেল ডায়েরি এবং এফআইআর এর মধ্যে তফাৎ কি? সত্যি কথাই আমরা সাধারণ মানুষ, আমরা কাকে জেনারেল ডায়েরি বলে আর কাকে এফআইআর বলে আমরা বুঝবো কি করে? আর এর তফাৎ জানাটারই বা প্রয়োজন কি? আচ্ছা, জেনারেল ডায়েরি আর এফআইআর এই দুটোই কিন্তু রেজিস্ট্রেশন হবে। এবার জেনারেল ডায়েরি বলতে যেটা সাধারণভাবে বোঝানো হয় সেটা হলো যে পুলিশ থানায় একটা ডায়েরি থাকে, যে ডায়েরিটা মেনটেন করা হয়, সেখানে যে ধরনের যাবতীয় ইনফরমেশন যেগুলো গুরুত্বপূর্ণ হয় সেগুলোকে নথিবদ্ধ করা হয়। এফআইআর এফআইআর হচ্ছে সুনির্দিষ্ট কগনিজেবল অফেন্স যখন ট্রান্সপায়ার করছে থাকছে, সেটার জন্য এফআইআর হচ্ছে। এফআইআর যখন হয় যে ঘটনা নিয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা করেসপন্ডেন্স কিন্তু জেনারেল ডায়েরিও হয়। তাহলে জেনারেল ডায়েরিটা হচ্ছে মূল বিষয়বস্তু, তার উপরে যখন কগনিজেবল অফেন্স থাকে তখন সেটা হয় এফআইআর। এবার যখনই কোনো নন কগনিজেবল অফেন্স থাকে, এবার কগনিজেবল আর নন কগনিজেবল বলতে সাধারণ মানুষের ধারণাটা খুব একটা স্পষ্ট নয়। এখানে সম্বন্ধে যদি বলা হয়, সেটাই বলা হচ্ছে যেটা কিনা পুলিশ যেসব অপরাধের জন্য উইদাউট ওয়ারেন্ট নিয়ে অ্যারেস্ট করতে পারে,
কগনিজেবল, আর যেটা কিনা করতে গেলে, অ্যারেস্ট করতে গেলে তাকে পারমিশন নিয়ে করতে হবে। তো মানে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। আরো সোজা কথা বলতে গেলে একটু সিরিয়াস ধরনের অফেন্স কগনিজেবল, আর একটু নন সিরিয়াস যেগুলো নন কগনিজেবল অফেন্স। এই নন কগনিজেবল অফেন্সের কিন্তু মেনলি হবে জিডিই বা জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি আর কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, সিরিয়াস টাইপের ক্ষেত্রে অফেন্সের হবে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কিন্তু দুক্ষেত্রে, এফআইআর ক্ষেত্রেও কিন্তু এফআইআরটা যখন হবে তার সাথে একটা কোরেসপন্ডেন্স জিডিই কিন্তু থাকবেই, জেনারেল ডায়েরি কিন্তু এন্ট্রি থাকবেই। তো দুক্ষেত্রেই এই জিনিস জেনারেল ডায়েরি এন্ট্রিটা কিন্তু মাস্ট। আর আপনি বলছেন যে এফআইআর হলে একটা তদন্ত হবে, অর্থাৎ একটা তদন্ত শুরু হবে। তদন্ত দুক্ষেত্রেই হবে, কিন্তু সেটা দুটো প্রক্রিয়াটা একটু আলাদা, দুটোর প্রক্রিয়াটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এটার সঙ্গে একটু অ্যাড করার আছে। মানে উনি জানতে চেয়েছেন যে কখন আমরা জিডি করব, কখন আমরা এফআইআর করব। আচ্ছা, আমাদের হয়তো কোনো একটা ডকুমেন্ট হারিয়ে গেছে, সেটা আমাকে ইনফর্ম করে আসতে হবে পুলিশকে। তখন কিন্তু আমার মনে হয়নি কেউ ওটা একটা কোনো ক্রাইম হয়েছে বা কেউ ওটা পিক পকেট হয়েছে বা চুরি হয়েছে, আমি ওটা জিডি এন্ট্রি করে নিলাম, তার একটা কপি নিলাম, জানিয়ে দিলাম। এরকম তো অনেক কিছু হতে পারে। কিন্তু যখন আমার কোনো অফেন্স হলো, মানে কেউ একটা ক্রাইম হয়ে গেল, তখন কিন্তু আর জিডি হবে না, এবং সেটা হতে হবে কগনিজেবল অফেন্স, মানে বেলেবেল নয়, 3 বছর বা তদুর্ধ্ব তার সাজাটা হবে, তখন হবে কিন্তু এফআইআর। এইটাই আর কি পার্থক্য। ফিরে এলাম আলোচনাতে। একজন দর্শক শ্রোতা বন্ধু ফোনে অপেক্ষা করছেন, একটু শুনে নি। হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পার্থ সারথী রায় সল্টলেক থেকে বলছি। আমার প্রশ্ন হলো, এই যে এফআইআর পুলিশ কোনো কেসে প্রাইমা ফেসি এভিডেন্সের বেসিসে মানে নিজে নিজে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করতে পারে? আচ্ছা, দ্বিতীয়ত, যার বাড়ি পুলিশ তদন্ত করতে যাচ্ছে তাকে কি আপনার ওয়ারেন্ট দিতে হবে? আর তৃতীয় কোশ্চেন হচ্ছে, 90 দিনের পর যে চার্জশিট দেয়া হলো, তারপর যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হয়, তার মানে কি যে প্রথম এনকোয়ারিটা ঠিক মতো করা হয়নি, সেই জন্যই আবার পরে এনকোয়ারি করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়া হলো? এই 3টে প্রশ্নের উত্তর দিলেই আমি বাধিত হব। নমস্কার। ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় শ্রী গাঙ্গুলি আপনার কাছে আসি। প্রথম কথা হচ্ছে, পুলিশ যেটা উনি বলতে চাইছেন যে সুমোটো কগনিজেন্স নিয়ে বা সুমোটো ইনভেস্টিগেশন করতে পারেন কি না। ধরা যাক, এটা আমি আমাদের দর্শক শ্রোতা বন্ধুর হয়ে আপনাকে জিজ্ঞাসা করি যে পুলিশের সামনে কোনো একটা ঘটনা ঘটলো, কেউ কাউকে মারলো বা পুলিশ একটা ডেড বডি দেখতে পেলো, সেক্ষেত্রে পুলিশ সুমোটো ইনভেস্টিগেশন করতে পারবে কি না? এক, সুমোটো মানে কেউ তখনও অবধি তার কাছে অভিযোগ করেনি। নাম্বার 2, এই যে তদন্ত করতে যাচ্ছে, সব সময় কি ওয়ারেন্ট লাগবে কাউকে গ্রেপ্তার করতে বা তদন্তের আদেশ লাগবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে? নাম্বার 2। নাম্বার 3, খুব ইন্টারেস্টিং, যে পুলিশ একটা চার্জশিট দিল, তারপর তারা মনে করলে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দরকার আছে। তার মানে কি প্রথম যে চার্জশিট সেটা অবৈধ হয়ে গেল, বা তার সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা নেব না, নাকি সাপ্লিমেন্টারি চার্জশিটটা ইংরেজিতে বলতে গেলে ইন কানেকশন উইথ দ্যাট চার্জশিট? 3টে প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, চার্জশিটটা দিয়ে শুরু করে দিই, মানে ওইটা খুব ইম্পর্টেন্ট। একটা পুলিশ যে তদন্ত শুরু করলো, সেই তদন্ত শেষ করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। কিন্তু দেখা যায় তদন্ত করতে করতে পুলিশকে অনেক কিছু রিপোর্ট কালেক্ট করতে হয়, এফএসএল রিপোর্ট, অনেক কিছু, এবং সেই রিপোর্টগুলো অনেক সময় আসে না। মানে এত ক্রিমিনাল কেস, এবং যেখানে ওই রিপোর্টগুলো রেডি হয়, যেমন ধরুন ভিসেরা রিপোর্ট, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, সেগুলো সবসময় হয়তো 90 দিনের মধ্যে আসছে না। তখন যেটা মানে পুলিশ কি করে, 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দিল, তার সঙ্গে একটা প্রেয়ার দিয়ে দিল যে আমি এই রিপোর্টগুলো এখনও পাইনি, আমাকে পারমিশন দেওয়া হোক, ওই রিপোর্টগুলো পেলে আমি অ্যাডিশনাল একটা চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট আমি জমা করব। কারণ যে মুহূর্তে রিপোর্টটা পুলিশের হাতে চলে এলো, সেই রিপোর্টটা এবং সেই রিপোর্টের বেসিসে পুলিশ যদি মনে করে আরেকটু তদন্তের কাজ এগিয়ে যেতে পারে, সেই জন্য এই সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রভিশনটা দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তদন্তে ওয়ারেন্ট নিয়ে সবসময় আসতে হবে, বা তদন্তের ক্ষেত্রে সবসময় কি ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন?
না, সবসময় তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। পুলিশ নিজে নিজে তদন্তের কাজ করতে পারে এবং পুলিশ নোটিশ পাঠিয়ে ডাকতেও পারে। যার এগেনস্টে, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযুক্ত বা কাউকে যদি পুলিশের মনে হয় যে তিনি এই ঘটনার সঙ্গে দেখেছেন, সাক্ষী আর কি, উইটনেস, তাকে পুলিশ নোটিশ পাঠিয়ে ডাকতে পারে। আবার পুলিশ এসে কিন্তু দেখতে হবে, যদি কোনো মহিলা হন তাকে কিন্তু ওই বিকেল মানে সন্ধ্যের পর আর ডাকা যাবে না। আর ডাকা যাবে না মানে থানায় ডাকা যাবে না? থানায় ডাকা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বললেন। জেনে রাখুন যে মহিলা হলে, এবং এটাও বলা হচ্ছে নতুন আইনে যে সিনিয়র সিটিজেনদের থানায় ডাকার প্রয়োজন নেই। এটা অবশ্য মহামান্য হাইকোর্টগুলি বা সুপ্রিম কোর্ট অনেকদিন ধরে বলছেন যে সিনিয়র সিটিজেনরা কখনোই থানায় যাবেন না, প্রয়োজনে আগে থেকে জানিয়ে থানার অফিসার বাড়িতে এসে তাদের সঙ্গে কথা বলতে পারেন। আর একটা কথা বাকি থেকে গেল, সুমোটো তারা নিতে পারেন কিনা কেস। হ্যাঁ, পুলিশ এফআইআর ওটাকে বলে পুলিশ এফআইআর। পুলিশ সুমোটো কেস স্টার্ট করতে পারে। পুলিশের কগনিজিবল কেস হলে পুলিশের এই রাইটটা আছে। অর্থাৎ সবসময় যে কেউ অভিযোগ জানাবেন তারপরে পুলিশ কেস চালু করবে তা নয়। পুলিশ যদি কোথাও দেখে পুলিশ ধর্তব্য কেসের উপাদান রয়েছে তাহলে পুলিশ সুমোটো কেস চালু করতে পারে। অনেক সময় ম্যাজিস্ট্রেটের কাছে থেকে অনুমতি নেবার প্রয়োজন হয় না, তদন্তের কাজ পুলিশ নিজেরা এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সাপ্লিমেন্টারি চার্জশিটটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আপনারাও জানেন যে ধরা যাক ভিসেরা, এই ভিসেরা রিপোর্টের জন্য পুলিশকে অপেক্ষা করতে হয়, কিন্তু অতদিন তো চার্জশিট না দিয়ে ফেলে রাখা যাবে না, কাজেই পুলিশ চার্জশিটটা দিয়ে দিল। কোথাও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছ থেকে একটা ওপিনিয়ন দরকার হয়, কোথাও পায়ের ছাপ পাওয়া গেছে কিনা ফুটপ্রিন্ট এক্সপার্টের কাছ থেকে একটা ওপিনিয়ন দরকার হয়। এই ওপিনিয়নগুলির জন্য অপেক্ষা না করে পুলিশ অনেক সময় এই চার্জশিট দিয়ে দেয়। তারপর যখন ওপিনিয়নগুলি আসে তখন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে দেয়। এটা আমি উদাহরণ দিলাম। এছাড়াও পুলিশের চার্জশিট দেবার আরও অনেক কারণ থাকতে পারে। আরও একজন দর্শক শ্রোতা বন্ধু ফোনে অপেক্ষা করছেন, একটু শুনবো। আমি একটু প্রশ্নটা শুনে আমি আসছি। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার সবাইকে, আমার প্রণাম। আমার একটা সামান্য প্রশ্ন ছিল যে আমরা বাঙালিরা পুজোর সময় বা বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই, বা অনেকে সংলগ্ন বিদেশেও ঘুরতে যান কাছাকাছি। তা এখন তো কমন ব্যাপার হয়ে গেছে যে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে টাকা চলে যাচ্ছে। তা যখন পশ্চিমবাংলার কোনো মানুষ যদি দক্ষিণ ভারত বা উত্তর ভারতে যাওয়ার পথে ট্রেনের মধ্যে বা ওইখানে গিয়ে বুঝতে পারেন যে তার টাকা হ্যাক হয়ে চুরি হয়ে গেল, বা ভারতের বাইরে গিয়ে বুঝতে পারেন, তখন সেই মানুষটা কিভাবে কোথায় কমপ্লেন করবে, এবং যেহেতু কমপ্লেনের জায়গাটা অন্য জায়গা হয়ে গেল, সেই ক্ষেত্রে পরবর্তীকালে সে এই মামলাটা চালাবে কি করে, এইটা যদি বলেন তাহলে মনে হয় আমাদের একটু সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। আপনি বললেন খুব সাধারণ প্রশ্ন, কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নটা অত্যন্ত অসাধারণ। আমরা এই প্রশ্নের উত্তর দেব। আরও একজন প্রশ্নকর্তা কি রয়েছেন? না, নেই কেউ। থাকলে আবার আমি আলোচনায় ফিরে আসবো। হ্যাঁ, মিস্টার জানা, আপনি কিছু বলতে চাইছিলেন? আমার যেটা বলছিলাম যে উনি একটা আগের যিনি প্রশ্নকর্তা ছিলেন উনি যেটা বললেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে কারণটা আমাদের প্রাক্তন জজ সাহেব যেটা বলেছেন সেটা ঠিকই, যে একটা যখন তদন্তটা শেষ হচ্ছে না তখন, কিন্তু কেন দিয়ে দিচ্ছে চার্জশিট? দিয়ে দেওয়ার মেন কারণ, প্রধান কারণটা যদি চার্জশিটটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তাহলে কিন্তু আমাদের অপরাধী কিন্তু বেল পেয়ে যাবে। সেইটা যাতে আটকানো যায় সেই জন্যই কিন্তু পুলিশকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিটটা দিয়ে দিতে হচ্ছে। আর যদি দেখা যায় যে উনি এটাও প্রশ্ন করেছেন যে কোনো কন্ট্রাডিকশনস আছে কি না, সেইটা হচ্ছে কি, যদি আপনাদের মনে যদি কোনো অভিযোগকারী মনে করেন যে চার্জশিটে যে তদন্তটা হয়েছে সেটা ঠিকঠাক হয়নি, তাহলে কিন্তু তার কাছে একটা অধিকার আছে যে তিনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে পিটিশন করতে পারেন, অ্যাপ্লিকেশন করে বলতে পারেন যে নারাজি পিটিশন ধরনের, এই তদন্তে আমি খুশি নই, এই তদন্তটাকে পুনরায় দেখা হোক, পুনরায় তদন্তটাকে দেখা হোক, যে এই ধরনের ইনভেস্টিগেশনের জন্য আবার দেখাবার জন্য প্রেয়ার কিন্তু উনি দিতে পারেন। মিস্টার জানা, আপনি যখন কথা বলা শুরু করলেন, আপনার কাছে আমি আর একটা প্রশ্ন রাখি যে নতুন আইনে অনেকেই বলছেন একটা অদ্ভুত একটা কনফিউশন তৈরি হচ্ছে বলে মনে করছেন, যদিও আমরা মনে করছি না, যে আগে কাউকে গ্রেপ্তার করার পরে প্রথম 15 দিনের মধ্যে পুলিশ কাস্টাডি চাইতে হতো। পুলিশ কাস্টাডি থেকে একবার বেরিয়ে এসে জেল কাস্টাডিতে চলে গেলে আবার কিন্তু ফিরে পুলিশ কাস্টাডি পাওয়া যেত না। এখন কিন্তু আইনটা একটু বদলেছে, আপনি যদি একটু বলে দেন। হ্যাঁ, এখন আইনটা বদলেছে কি, তার কারণটা দেখা গেছে কি, যে পুলিশ কাস্টাডিতে
নিয়ে নেবার মধ্যে যে সময় সীমা বেঁধে দেওয়া ছিল তাতে পুলিশের হাতটা কিন্তু বেঁধে যাচ্ছিল যে এর মধ্যেই আমাকে বেশ কিছু জিনিস করে নিতে হবে, অর্থাৎ ওই পুলিশ কাস্টডির নির্দিষ্ট দিনের প্রথম 15 দিনের মধ্যে। তো সেইটাকে রিল্যাক্স করে পুলিশের হাতে আরও কিছুটা সময় দেওয়া হয়েছে, যদি তারা মনে করে যে সে তদন্ত এখনও প্রয়োজনে তাদের আবার পুলিশ কাস্টাডিতে রেখে তাকে অনুসন্ধান করার দরকার আছে, প্রশ্ন করার দরকার আছে। দিনটা কিন্তু 15 দিনেরই, ঠিক ঠিক, মানে আপনার টোটাল পিরিয়ড অফ বা পুলিশ কাস্টাডি কিন্তু 15 ডেজ, কিন্তু সেটা অ্যাট এনি স্ট্রেচ অফ টাইমের মধ্যে আপনি নিতে পারেন, ডিপেন্ডিং আপন আপনার অফেন্সের নেচারের উপর ডিপেন্ড। যেখানে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা, সেখানে একটা বলা আছে, সেখানে বলা আছে প্রথম 40 দিনের মধ্যে, আর না প্রথম 60 দিনের মধ্যে, আর 44 দিন, আর যেখানে প্রথম 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে সেখানে 40 দিনের মধ্যে। আচ্ছা, এবারে আপনার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন থাকবে, যে যেমন আমি বললামও যে সিনিয়র সিটিজেনরা থানায় যাবেন না, মহিলাদের বাড়িতে মহিলা রয়েছে, এমন ক্ষেত্রে পুলিশ কখন চাইলে কি রাত্রেবেলা তো বাড়িতে আসতে পারে তদন্তের প্রয়োজনে? না না, মহিলাদের ক্ষেত্রে যে অধিকারটা কিন্তু অনেকটা বেশি করে দেওয়া আছে, এবং সেখানে তাদের সুরক্ষার কথা বিচার করেই এই জিনিসগুলো কিন্তু সবসময় করা যাচ্ছে না। এটা আমাদের প্রাক্তন বিচারপতি বলে দিয়েছেন, সন্ধ্যের পর সূর্যাস্তের পর জিনিসটা কিন্তু করা যাবে না। বাড়িতে মহিলা থাকলে আপনি কিন্তু যখন তখন তাকে কাউকে ডাকতে পারেন না, বা এবং এই যে রেপ ইনভেস্টিগেশন বা এই ধরনের ইনভেস্টিগেশন, সেক্সুয়াল অ্যাসল্টের ইনভেস্টিগেশন, সেখানেও চেষ্টা করা হচ্ছে যাতে কিনা যে ইনভেস্টিগেটিং অফিসার যেন যতটা সম্ভব চেষ্টা করে যেন ওটা আমাদের একজন মহিলা পুলিশ অফিসার যেন থাকে, যাতে সংবেদনশীলতাটা আরও বেশি করে দেখা যায়। এবং যদি তিনি পক্সো ভিকটিম হন, মাইনর হন ভিকটিম, তাহলে তো পুলিশ কোনো ইউনিফর্মেও যাবে না, অর্থাৎ পুলিশ সাধারণ মানুষের মতো পোশাকে যাবে, বা সাধারণ পোশাকে ইউনিফর্ম পরলে বলা হচ্ছে যে মেয়েটির মনে বা ভিকটিমের মনে, মেয়ে কেন বলবো, মাইনর ছেলেও হতে পারে, তার মনে একটা ভয়ের বাতাবরণ জাগতে পারে। আমি আপনার কাছে আসি মাননীয় শ্রী গাঙ্গুলি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় বেড়াতে যাই, প্রশ্নকর্তা শুধু হ্যাকিংয়ের কথা বলেছেন, আমি বলছি হ্যাকিংই বা কেন? ধরা যাক আপনি ট্রেনে করে যাচ্ছেন, রাস্তায় আপনার সমস্ত জিনিসপত্র খোয়া গেল, লুট হলো, ডাকাতি হলো, কিন্তু আপনি তো স্টেশনে নেমে পড়তে পারেন না, আপনি যাবেন আপনার গন্তব্যস্থলে, তাহলে আপনি অভিযোগটা কোথায় করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় তাহলে অভিযোগ করবেন? সেই সময়টা মানে খুব তখন সময় গাড়ি ছুটছে, তখন আমি ইমেল করতে পারি, আমি ইমেল করে অভিযোগ, আজকাল তার মানে ইমেলেও অভিযোগ নেওয়াটা সম্ভব। আচ্ছা, আমি ইমেলে অভিযোগ করে দিলাম, আর এবার যেখানে এবার তার কিছু প্রসিডিওর আছে, কিন্তু আমার অভিযোগটা দায়ের হয়ে গেল, আমি আমার দিক থেকে আমি ওটা লজ করে দিলাম, এইটা হলো। তারপর আমি আমার জায়গাটায় যেখানে আমার মানে গন্তব্যস্থল, সেখানে নেমে আমি পরবর্তী পদক্ষেপ আমি নিতেই পারি। অর্থাৎ কখনোই মাঝপথে নেমে পড়ার দরকার নেই, আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছন, সেখানে গিয়ে একটি অভিযোগ দায়ের করুন। মনে রাখবেন, যেখানে অভিযোগ দায়ের করতে যাচ্ছেন তিনি কখনোই আপনাকে ফেরাতে পারবেন না। এই অভিযোগগুলিকে বলা হয় জিরো এফআইআর। তিনি প্রয়োজনে যে জুরিসডিকশনে ঘটনাটা ঘটেছে, ধরা যাক আপনি মালদার ওপর দিয়ে কোনো স্টেশনে যাচ্ছেন, মালদা জুরিসডিকশনে ঘটনা ঘটলো, আপনি গিয়ে পৌঁছলেন আপনার গন্তব্যে, সেখানে আপনি অভিযোগ দায়ের করুন। ওই থানা আপনার অভিযোগটি গ্রহণ করে যে জুরিসডিকশনে ঘটনা ঘটেছে, ধরা যাক মালদার ওই থানায় কিন্তু পাঠিয়ে দেবেন। আমি আপনার কাছে আসবো মিস্টার জানা, যে আজকাল তো ফোন রয়েছে, আমি ফোনে কি SMS করে অভিযোগ জানাতে পারি না আজকাল? এখন নতুন আইনে যে ইলেকট্রনিক কমিউনিকেশন, সেইটার পরিধি কিন্তু অনেক। আচ্ছা, সেই ইলেকট্রনিক কমিউনিকেশনের মধ্যে কিন্তু যদি আমরা ইন্টারপ্রিটেশনের দিকে যাই, তাহলে কিন্তু আমার মনে হয় এটা অনেকটাই একটা ব্যাপ্তি আছে তার মধ্যে। ইমেলের মধ্যে যেরকম হোয়াটসঅ্যাপ চ্যাট, ইমেল, SMS এগুলো সব কিছুই চলে আসতে পারে বলে আমার মনে হয়, কারণ এটা এখনও পর্যন্ত ইন্টারপ্রিটেশনস বাকি আছে। বাট এই ইলেকট্রনিক কমিউনিকেশন যেটা একটা দিগন্ত খুলে দিয়েছে, এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে FIR রুজু করা, মানে অনেকেই কাছে আসতে পারছে না, অনেকেই দেখা যায় দূরে আছে, তাদের বা প্রম্পট FIR যখন তাকে করতেই হবে দেখা যাচ্ছে, সে তখন কিন্তু এই সুবিধাটা নিতে পারে, সে তখন কিন্তু একটা ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে FIR রুজু করতে পারে। কিন্তু একটাই তাতে জিনিস মনে রাখতে হবে, 3 দিনের মধ্যে গিয়ে তাকে কিন্তু সাইনটি করে আসতে হবে, সো দ্যাট এটা তাতে কিনা এটা একটা প্রপারলি রেজিস্টার্ড হয়ে যায়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু আমরা জানলাম। আমি তো প্রায় বলি যে আমাদের যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা সময়ের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আইনেরও পরিবর্তন হয়, ঠিক সেটা মাথায় রেখেই কিন্তু এই ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই অভিযোগ দায়েরের নতুন পদ্ধতি চালু হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা হলো এই যে অভিযোগ পাঠাবার 3 দিনের মধ্যে আপনি ওই থানায় গিয়ে কিন্তু সইটি করে আসবেন, না হলে কিন্তু অভিযোগ রুজু বা আপনার অভিযোগটা নাও নেওয়া হতে পারে। আপনারা জানেন যে একেবারে সাধারণ মানুষের জন্য আমাদের এই অনুষ্ঠান, সাধারণ মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখেন ও শোনেন, এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি হয়েছে একটা চমৎকার থিম সং। যে থিম সংটার মূল কথা হলো আইন সকলের জন্য, আইনের চোখে ধনী দরিদ্র বলে আলাদা করে কোনো কথা হয় না। এবং আরও একটা অতি প্রয়োজনীয় তথ্য, একটা সময় বলা হতো সাধারণ মানুষকে আদালতে যেতে, এখন কিন্তু প্রয়োজনে বলা হচ্ছে আদালত চলে আসবেন সাধারণ মানুষের কাছে। আসুন দেখি এই চমৎকার থিম সংটা। एहसास न्याय का सबके लिए, आकाश न्याय का सबके लिए, उल्लास न्याय का सबके लिए, विश्वास न्याय का सबके लिए। अपने इस हिंदुस्तां पर हक हमारा भी तो है, इंसाफ के इस आशिया पर हक हमारा भी तो है। एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है। ये ना सोचो दर्द हमारा कहीं सुना न जाएगा, अब न्यायालय खुद चलकर चौपालों तक आएगा। लाचारों को न्याय मिलेगा, दुखियारों को न्याय मिलेगा, कमजोरों को न्याय मिलेगा, मजलूमों को न्याय मिलेगा। अपने इस हिंदुस्तां पर हक हमारा भी तो है, उम्मीदों के इस गुलसितां पर हक हमारा भी तो है। एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है, एक मुट्ठी आसमां पर हक हमारा भी तो है। गरीब और कमजोरों को मुफ्त एवं सक्षम कानूनी सहायता के लिए प्रतिबद्ध विधिक सेवा प्राधिकरण नालसा, न्याय सबके लिए। ফিরে এলাম আলোচনাতে। আমি মাননীয় শ্রী গাঙ্গুলি আপনার কাছে জানতে চাইব, যে কথা বলতে বলতে শুরু করছিলাম যে এরকম অভিযোগ প্রায়ই ওঠে যে পুলিশ অভিযোগ নিতে চাইছে না, পুলিশ এফআইআর নিতে চাইছে না, কেস শুরু করতে চাইছে না, আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আচ্ছা, এখানে বলি, পুলিশ স্টেশন ওটা একটা অফিস। আপনি একটা এফআইআর অভিযোগপত্র নিয়ে গেলেন, তাতে পুলিশ যদি মনে করে যে এটা উনি এফআইআরটা উনি মানে কোনো ক্রিমিনাল কেস স্টার্ট করবেন না, পুলিশ এটা মনে করতে পারে, এবং আপনিও মনে করতে পারেন যে পুলিশ এটা ঠিক করলো না, পুলিশ স্টেশন।
সেক্ষেত্রে তখন আপনি একটা রিটন একটা ওই কমপ্লেন্ট এসপিকে পাঠিয়ে দেবেন এবং বলবেন যে কেস স্টার্ট করার জন্য। এসপি এবার সেটা বিবেচনা করে ওই থানাকে আবার একটা নির্দেশ দিতে পারেন যে কেসটা স্টার্ট করার জন্য এবং কোনো পুলিশ অফিসারকে দিয়ে তার তদন্ত করানোর জন্য। আবার এসপিও মনে করতে পারে যে না, এটা কেস করার মতো নয়, কিন্তু আপনি যদি মনে করেন না ওটা ঠিক মনে করছেন না এসপি, যদি ডিস্ট্রিক্ট হয় তাহলে এসপি, আর কমিশনারেট হলে পুলিশ কমিশনার, সেক্ষেত্রে আপনি তখন আপনি যে কমপ্লেনটা জমা দিয়েছিলেন সেইটা এবং আপনার যে এসপির কাছে যে কমপ্লেন পাঠিয়েছিলেন তার কপি নিয়ে এবার আপনাকে তখন কোর্টে চলে আসতে হবে। সাব ডিভিশন হলে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘর, আর ডিস্ট্রিক্ট হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে আপনাকে কমপ্লেন পিটিশন ফাইল করতে হবে এবং সমস্ত তথ্যগুলো দিয়ে আপনাকে বোঝাতে হবে যে আপনার এই কমপ্লেন পিটিশনটা অর্থাৎ অভিযোগপত্রের সারবত্তা আছে এবং এতৎ সত্ত্বেও পুলিশ কোনো কাজ করছে এবং কখনো কখনো এটা আমরা দেখেছি করে না, কোনো রকম একটা পাওয়ার সেন্টারের চাপে অনেক সময় পুলিশ করতে চায় না। একটা ছোট উদাহরণ দিই, মানে ধরুন কেউ আপনাকে মারলো, ভোট চলছে, ইলেকশান চলছে, কেউ আপনাকে মারলো, আপনার ব্লিডিং হলো মাথা দিয়ে, আপনি ডাক্তারকে দেখালেন, ট্রিটমেন্ট করলেন, এইবার পুলিশ নিচ্ছে না, পুলিশ তখন আপনি ওই আপনার এসপিও নিল না, তখন আপনার ওই চিকিৎসার সমস্ত কাগজপত্র নিয়ে এবং যেগুলো আপনি এফআইআর করার জন্য যে ডকুমেন্টটা দিয়েছিলেন সব কিছু নিয়ে তখন আপনি কোর্টে চলে আসবেন। সেক্ষেত্রে কোর্ট আপনার কাগজপত্র দেখে ওই পুলিশকে ডাইরেকশান দেবে, মানে ওই থানাকে, যে এফআইআর স্টার্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় শ্রী জানা আপনার কাছে জানতে চাইব যে তদন্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম, তদন্তের ক্ষেত্রে পুলিশ স্টেপসগুলি কিভাবে নিয়ে থাকে, বা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ধরা যাক যিনি আসামি অভিযুক্ত তাকে কি কোনো নোটিশ দেবার বিধান আছে? জানবেন কি করে? একজন সাধারণ মানুষ এরকম প্রশ্ন করতেই পারে যে আমার বিরুদ্ধে দূরের কোনো গ্রামে একটা অভিযোগ হয়েছে কিনা আমি জানবো কি করে? আমার জানার রাস্তা কি? না, নোটিশ দেওয়ার যে প্রভিশনটা, যে এটা যদি দেখা যায় যে 7 বছরের নিচের যদি ধরনের কোনো অফেন্স হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট করার আগে পুলিশকে একটা নোটিশ, আগে যেটা 41A ছিল, এখন সেটা নতুন আইনে চেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু প্রভিশনসটা রয়েছে যে আপনাকে একটা নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে, ডেকে তার কাছে যদি তার বিরুদ্ধে কোনো ধরনের এই অভিযোগটা তার মনে হয় থাকে যে তার কাছ থেকে অনুসন্ধানের দরকার আছে, তাকে নোটিশ দিয়ে পুলিশ কিন্তু ডাকতে পারে। এবার ডাকার পর তখন তাহলে আমার সেই অপরাধীর বা সেই অভিযুক্তর কি কর্তব্য, তাকে কিন্তু ওই নোটিশটার যখনই পেয়ে যাবে তাকে কিন্তু সেই থানায় গিয়ে দেখা করতে হবে এবং সেই কমপ্লাই করতে হবে। হ্যাঁ, কমপ্লাই যদি না করে তখন কিন্তু তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ যদি তদন্তে সহযোগিতা তিনি করেন তাহলে তাকে গ্রেপ্তার করবার দরকার নেই, আর যদি তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে পুলিশ মনে করে তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারে। 7 বছরের নিচে সাজা, যে অপরাধগুলির ক্ষেত্রে সাজা 7 বছরের কম সেইগুলির ক্ষেত্রেই এটা সম্ভব। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখেছিলাম যে তদন্তের ক্ষেত্রে পুলিশ কিভাবে স্টেপস নিয়ে থাকবে? হ্যাঁ, তদন্ত যে এই প্রসেস অফ ইনভেস্টিগেশন যেটা, এটা কিন্তু খুব একটা ছোট প্রসেস নয়, এটা খুব একটা লেন্দি বা দীর্ঘ প্রসেস, দীর্ঘ প্রক্রিয়া, সেখানে অনেক কিছু। মাননীয় জানা একটুখানি দাঁড়াই, একজন দর্শক শ্রোতা ফোনে অপেক্ষা করছেন, তার প্রশ্নটা শুনে আবার আসবো আলোচনাতে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, প্রশ্ন করুন। নমস্কার, সবাইকে নমস্কার। দাদা, আমি ঠিক 1 বছর 3 মাস আগে আমার থানায় একটা অভিযোগ লিখিতভাবে নিয়ে গিয়ে যখন ওসি সাহেবের কাছে জমা দিই, তখন ওসি সাহেব সেটা দেখে, তার সেকেন্ড অফিসার দেখে বলল যে এটা আপনাকে পঞ্চায়েত অফিসে মীমাংসা করতে হবে। পরবর্তীকালে বললাম যে ওই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তো থানাতেই জমা করতে হয়, তো আপনি পঞ্চায়েতে কেন যেতে বলছেন, আপনি মীমাংসা করুন। তখন উনি বলছেন এটা মীমাংসা করব না, আমরা করব না, আপনাকে পঞ্চায়েতে যেতে হবে। পরবর্তীকালে যখন আমি বললাম যে আপনি যদি নিতে পারবেন না সেইটুকু অন্তত আমার অ্যাপ্লিকেশনে লিখে দিন, উনি তার উত্তর আমায় বললেন যে আমি লিখে দিতে বাধ্য নয়, আপনি যেখানে পারবেন অভিযোগ করুন, আমার নামে যোগ করুন, আমরা বুঝে নেব বলে উনি আমাকে দূর করে দিলেন। এতে কি মানে এর মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা কিছু করতে পারবো না, যা কিছু করবে পঞ্চায়েত, কিন্তু থানাটা আছে কেন, সেই ব্যাপারটাই আমার প্রশ্ন।
এরকম অভিযোগ আমরা প্রায়শই পাই, সেটা হচ্ছে থানা থেকে সাধারণ মানুষের প্রতি দুর্ব্যবহার। দেখুন, কোনোভাবে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি, যদিও আমি বিশেষজ্ঞ নই, যে থানা কখনোই পঞ্চায়েত অফিসে মীমাংসার জন্য পাঠাতে পারেন না। এটা অন্তত আমাদের পুরনো আইনে বা নতুন আইনে কোথাও বলা নেই। কিছু কিছু মামলা আছে কম্পাউন্ডেবল, কিছু কিছু মামলা আছে নন কম্পাউন্ডেবল, অর্থাৎ আপোষ মীমাংসার যোগ্য, কিন্তু সেটাও যার সাথে, যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে মীমাংসা করা যায় বসে, কিন্তু পঞ্চায়েত অফিসে না। মীমাংসা করারও নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। এবার আমি প্রশ্নটা রাখছি মাননীয় শ্রী গাঙ্গুলি আপনার কাছে, কোন অধিকারে থানা কোনো বিষয় পাঠাতে পারে পঞ্চায়েতের কাছে এবং তিনি অভিযোগ নিচ্ছেন না? সেক্ষেত্রে অবশ্য যেমন মাননীয় শ্রী গাঙ্গুলি বললেন, আপনি ইমেল করুন, আপনি এসপিকে চিঠি লিখুন, আপনি কোর্টে আসুন, সেগুলো তো আপনি করতেই পারেন, কিন্তু মাননীয় শ্রী গাঙ্গুলি, থানা কি এরকম আচরণ করতে পারে? না, থানার পুলিশ মানে নিরপেক্ষভাবে কাজ করবে এবং পুলিশের কাছে আমরা যাই যখন কোনো অভিযোগ থাকে এবং অভিযোগটা ক্রিমিনাল অফেন্স হয়। পঞ্চায়েতের কোনো ক্রিমিনাল অফেন্স নিয়ে বিচার করার এখতিয়ার নেই, অতএব পুলিশ যদি বলে থাকে আপনাকে, এটা অবৈধ। ধন্যবাদ আপনাকে। মাননীয় জানা, খুব সংক্ষেপে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, যে তদন্তের ক্ষেত্রে পুলিশ কী কী স্টেপস নিয়ে থাকে, খুব সংক্ষেপে। পুলিশের প্রাথমিকভাবে যে স্টেপসগুলো, তাদের মধ্যে অবশ্যই একটা হচ্ছে অ্যারেস্ট, তারপর আপনার সার্চ, কোনো জায়গার যদি কোনো জায়গাতে অপরাধ হয়েছে বলে তার কাছে ইনফরমেশন এসে থাকে, তাহলে সেই জায়গাটাকে ভালোভাবে সার্চ করা, সিজ করা, যদি কোনো ওয়েপেন অফ অফেন্স পাওয়া যায়, যে অস্ত্র থেকে অপরাধ হয়েছে সেইগুলোকে নেওয়া, যে অপরাধীকে আগে থেকে চেনা যায়নি তার শনাক্তকরণের ব্যবস্থা করা, টিআই প্যারেড করা, তারপর বয়ান রুজু করা। বয়ানটাকে যেগুলো আপনার পুলিশ নিজেও নিজের রেকর্ড করতে পারে, এবং সেটা তো আপনি এখন জানেন নতুন আইনেও অডিও ভিজুয়াল রেকর্ডে। আর উনি ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে গিয়েও উনি কিন্তু এই, যদি মনে করেন, ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে গিয়েও এই রেকর্ডিংগুলো হয়। এই ধরনের পোস্টমর্টেম রিপোর্ট, তৎক্ষণাৎ ইনকোয়েস্ট রিপোর্ট করা, এই জিনিসগুলো যে তদন্তের খুব জরুরি বিষয়, যেগুলো কিন্তু একটা তদন্তকারী অফিসারের মাথায় রেখে কাজ করা উচিত। এবং সব শেষে এই সমস্ত কিছু নিয়ে চার্জশিট একটা দাখিল করা। এখানেই আপনাকে একটা বলার কথা, যে চার্জশিট মানে কিন্তু শুধুমাত্র দুটো পাতা নয়, সেখানে সাথে কিন্তু যখন দেয়া হচ্ছে তখন তার সাথে সাথে পুরো তদন্ততে যত কিছু ডকুমেন্ট পুলিশ নিয়েছেন, বা যা তার সামগ্রিক তিনি সিজ করেছেন, যা ডকুমেন্ট উনি নিয়েছেন, সেই সমস্ত কিছু কিন্তু চার্জশিটের সাথে জমা দিতে হবে ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্টে। এবং অ্যাকিউজড কিন্তু সেই কপিগুলো তাকে অ্যাকিউজডকে দিতে হবে ফ্রি অফ কস্ট। আর এখন নতুন আইনের যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে তদন্তের কী ধরনের প্রগ্রেস হচ্ছে, সেই প্রগ্রেসটা কিন্তু ভিকটিমকে আপনাকে জানাতে হবে, যাতে কি না ভিকটিম যেন এরকম না হয় যে আমি কিছু জানতে পারছি না, তার এই অধিকারটা কিন্তু সুরক্ষিত করা হয়েছে। ধন্যবাদ। এখানে একটা কথা বলতে, পুলিশ যে মুহূর্তে অ্যারেস্ট করলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো প্রিপেয়ার করে কপি দিতে হবে অ্যাকিউজডকে। হ্যাঁ, সিজারও এটা একটা ভাইটাল। আর সবই বলেছেন আমাদের সৃজানা, তার সঙ্গে একটা যে প্লেস অফ অকারেন্স, তার একটা স্কেচ ম্যাপও তৈরি করতে হয়, এইটা খুব এসেন্সিয়াল। এবং এই যেহেতু পুলিশ হচ্ছে পার্ট অফ দি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এবং যেখানে এটা একটা যাত্রাপথ, যেটা এফআইআর দিয়ে শুরু হয় এবং চার্জশিটে শেষ হয়ে যায়, তা এই পথে এই স্টেজগুলো পরপর চলতে থাকে। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের শেষ যে দর্শক শ্রোতা বন্ধু ফোন করলেন, তার উদ্দেশ্যে একটা কথা বলবো, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আপনি মহামান্য কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করতে পারেন। আপনি চাইলে যে অফিসার আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তার বিরুদ্ধে আপনি আদালতে আসতেই পারেন, এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারগুলোকে অত্যন্ত অপছন্দ করেন, কড়া দৃষ্টিভঙ্গি তারা নেন। শেষ করব আজকে এই বলে যে আমরা আবার ফিরে আসবো আগামী 23শে সেপ্টেম্বর 2024 একটা একেবারে অন্য ধরনের আলোচনার বিষয় নিয়ে। বিষয়টি হলো আইনের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ করার ক্ষেত্রে নতুন দিগন্ত। আপনারা এরকমই সোমবার সন্ধ্যে 7:30টার সময় বসতে হবে দূরদর্শনের সামনে, দূরদর্শন বাংলার সামনে, এবং শিখে নিতে হবে আইন জগতের যাবতীয় খুঁটিনাটি বিষয়। ধন্যবাদ, নমস্কার।